আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি নাসরিন জাহান বিএমআই থেকে ক্লাস নিচ্ছি। তোমরা এর আগে আমি অনেকগুলো ক্লাস নিচ্ছি, তোমরা অবশ্যই জানো। তারপরেও আমি বলছি, আজকে তোমাদের ফার্স্ট ইয়ার, ঠিক আছে, প্রথম বর্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা 1 পড়াবো। ইতিমধ্যে আমি কিন্তু অনেকগুলো ক্লাস করে ফেলেছি। মোটামুটি যারা তোমরা দেখেছো তারা জানো মোটামুটি। যাই হোক, আজকে আমি আবার আরেকটা নতুন চ্যাপ্টারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। আচ্ছা, আজকে আমরা তোমাদেরকে পড়াবো মানব সম্পদ সংগ্রহ কি। তাহলে কি পড়াবো আমরা তোমাদেরকে? মানব সম্পদ সংগ্রহ কি। হ্যাঁ, আচ্ছা, কোনো প্রতিষ্ঠানে শূন্য পদে কর্মী নিয়োগের জন্য উৎসাহিত করে তোমাদের কাছে থেকে যে আবেদনপত্র নেওয়া হয় সেটা হচ্ছে মানব সম্পদের কি হচ্ছে, মানে মানব সম্পদ সংগ্রহ। ঠিক আছে, মানে কোনো প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য তোমাদের কাছ থেকে যে আবেদন নেওয়ার জন্য যে উৎসাহিত বা আগ্রহ করে মানে করা হয়, তার পরিপ্রেক্ষিতে তোমরা যে আবেদন করো সেটা হচ্ছে মানব সম্পদ সংগ্রহ পদ্ধতি। আচ্ছা, একটা হচ্ছে মানব সম্পদ সংগ্রহ আর একটা মানব সম্পদ নির্বাচন। আচ্ছা, তাহলে মানব সম্পদ নির্বাচনটা কি হচ্ছে, তোমার এই মানব সম্পদ যে আমরা সংগ্রহ করলাম তাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, ধরো লিখিত পরীক্ষা বলো, মৌখিক পরীক্ষা বলো, ইত্যাদির মাধ্যমে তোমাদেরকে আমরা নির্বাচন করে থাকি। প্রথমে লিখিত পরীক্ষা, সেটা ফলাফল হয়, তার ভিত্তিতে আবার মৌখিক পরীক্ষা, তারপর অনেক সময় আবার দেখবা যে হচ্ছে যে শারীরিক পরীক্ষাও থেকে থাকে আর কি। তাহলে আজকে আমি তোমাদেরকে পড়াবো মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচনের মধ্যে যে পার্থক্যটা কি। একটা সংজ্ঞাগত পার্থক্য আছে, একটা আওতা আছে, তারপরে একটা তোমার হচ্ছে যে উদ্দেশ্য থাকে, কাজের প্রকৃতি থাকে, একটা উৎস থাকে, স্তর বা ধাপ থাকে, কর্তৃপক্ষ থাকে, স্থায়িত্ব থাকে, যোগ্যতা থাকে, পরীক্ষা থাকে। তাহলে আমার কি হবে, আজকে তোমাদের মানব সম্পদ সংগ্রহ নির্বাচনের মধ্যে যে পার্থক্যটা সেটা আমি আজকে তোমাদের কাছে ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা হচ্ছে, প্রতিষ্ঠানের শূন্য পদে চাকরি লাভের আশায় প্রার্থীদের আবেদন করতে আগ্রহ করে তোলার কাজকে মানব সম্পদ সংগ্রহ বলে। আচ্ছা, মানব সম্পদ নির্বাচনটা কি হচ্ছে, আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উপযুক্ত কর্মী নির্বাচন করাকে মানব সম্পদ নির্বাচন বলে। আওতা, এর আওতা সীমিত, মানব সম্পদ সংগ্রহের আওতাটা সীমিত। শুধুমাত্র শূন্য পদ ও শ্রেষ্ঠ পদের জন্য মানব সম্পদটা সংগ্রহ করা হয়ে থাকে। কিন্তু মানব সম্পদ নির্বাচনটা কি হচ্ছে, এটার আওতা হচ্ছে অপেক্ষাকৃত ব্যাপক। শূন্য পদ ও শ্রেষ্ঠ পদে কর্মী নিয়োগ দেওয়া ছাড়াও এখানে কি হয়, পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ কার্যক্রম মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়ার আওতাধীন। আচ্ছা, তাহলে এটাই এই মানব সম্পদ সংগ্রহ আওতাটা সীমিত, কিন্তু নির্বাচনটা ব্যাপৃতি বা ব্যাপক। তার মধ্যে তোমার শূন্য পদ, শ্রেষ্ঠ পদ, আবার কর্মীদেরকে পদোন্নতি দেওয়া হয়, বদলি, প্রশিক্ষণ কার্যক্রম, অনেক কিছু প্রক্রিয়ার আওতাধীন। আচ্ছা, উদ্দেশ্য, মানব সম্পদ সংগ্রহের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কর্মী খোঁজ করা। আর নির্বাচনের ক্ষেত্রে কি হয়, মানব সম্পদ নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে যোগ্য কর্মী বাছাই করা ও নিয়োগ দেওয়া। আচ্ছা, কি করা হয়, উদ্দেশ্যটা মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠার জন্য সবচাইতে যোগ্য কর্মী বাছাই করা এবং তাকে নিয়োগ দেওয়া। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা সবকিছুর মধ্যে কর্মী বাছাই করা এবং তাদেরকে পরবর্তীতে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা,
এরপরে আসতেছি কাজের প্রকৃতিটা কি হবে। হ্যাঁ, কাজের প্রকৃতি এটি হচ্ছে ধনাত্মক প্রকৃতির, অর্থাৎ এতে সম্ভাব্য প্রার্থীদের চাকরি লাভের জন্য আগ্রহী করা হয়। ধনাত্মক। আচ্ছা, শুধুমাত্র কি হয়, সম্ভাব্য প্রার্থীদের চাকরি লাভের জন্য এটা এখানে আগ্রহী করা হয়। আর এটা হচ্ছে ঋণাত্মক প্রকৃতি, শুধুমাত্র যোগ্যতম প্রার্থীদের বাছাই করে রাখা হয়, অন্যদের বাদ দেওয়া হয়। তাহলে দেখো কাজের প্রকৃতিটা কি হচ্ছে। সম্পদ, আমরা যখন মানব সম্পদ সংগ্রহ করি তখন কি করে থাকি, এখানে ধরো যে সম্ভাব্য প্রার্থীদের চাকরি লাভের জন্য আমরা আগ্রহী করে থাকি, তাদের কাছ থেকে আমরা তোমার আবেদন চেয়ে থাকি বা আবেদন জমা দেওয়ার জন্য উৎসাহিত করে থাকি। কিন্তু যখন আমরা নির্বাচন করব সেখানে তোমার হচ্ছে শুধুমাত্র যোগ্যতম প্রার্থীদেরকে বাছাই করে তারপরে তাদেরকে নির্বাচন করে অন্যদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। উৎস, অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় উৎস থেকে মানব সম্পদ এখানে সংগ্রহ করা হয়। মানব সম্পদ যখন সংগ্রহ করি তখন আমরা কি করি, উৎসটা কি, মানে এটার উৎস কোথায়, কোত্থেকে নিই, এটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ভিতর থেকেও নেই, আবার প্রতিষ্ঠানের বাইরে থেকেও পরীক্ষার মাধ্যমে এটা আমরা নিয়ে থাকি। আর হচ্ছে যে মানব সম্পদ যখন আমরা নির্বাচন করি কোন উৎস নয়, বরং প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে মানব সম্পদটা আমরা কি করে থাকি, নির্বাচন করে থাকি। মানব সম্পদ যখন আমরা নির্বাচন করি তখন এখানে কোনো উৎস নাই, এখানে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে মানব সম্পদ নির্বাচন করা হয়। আচ্ছা, স্তর বা ধাপ। মানব সম্পদ সংগ্রহ হচ্ছে মানব সম্পদ নির্বাচনের পূর্ববর্তী ধাপ। স্তর বা ধাপটা কি হচ্ছে, মানব সম্পদ সংগ্রহের বা নির্বাচনের আগের পূর্ববর্তী একটা আগের যে ধাপটা সেটা স্তর বা ধাপ। আর মানব সম্পদ নির্বাচন হচ্ছে মানব সম্পদ সংগ্রহের পরবর্তী ধাপ। তাহলে এটা স্তর হচ্ছে দুটা, একটা মানব সম্পদের হচ্ছে আগে হচ্ছে এটা হচ্ছে আগের ধাপ, আর নির্বাচনটা হচ্ছে পরের ধাপ। কর্তৃপক্ষ, মানব সম্পদ সংগ্রহের জন্য প্রতিষ্ঠান নিজেও করতে পারে, আবার অন্য প্রতিষ্ঠানকেও দিয়ে দিতে পারে। কর্তৃপক্ষ কি করতে পারে, মানব সম্পদ সংগ্রহের কাজটা প্রতিষ্ঠান নিজেও করতে পারে, আবার অন্য প্রতিষ্ঠানকেও দিয়ে দিতে পারে। মানব সম্পদ নির্বাচনের কাজ শুধুমাত্র নিজস্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতম কর্তৃপক্ষই করে থাকে। তার মানে এখানে একটা কর্তৃপক্ষ থাকে, ঠিক আছে, প্রতিষ্ঠান প্রধান। সেটা হচ্ছে তোমার মানব সম্পদ সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠান তার দায়িত্বভার অন্য কেউ ন্যস্ত করতে পারে, কিন্তু যখন নির্বাচন হবে সেখানে প্রতিষ্ঠান প্রধানেরই মেইন দায়িত্ব এবং সে সেখানে প্রধান হিসেবে থাকবে। স্থায়িত্ব, মানব সম্পদ সংগ্রহ একটি সংক্ষিপ্ত কাজ, আর মানব সম্পদ নির্বাচন অপেক্ষাকৃত একটি দীর্ঘ প্রক্রিয়া। তার মানে কি, তুমি স্থায়িত্ব সেটা হচ্ছে জাস্ট আবেদনগুলো তুমি নিলা, কিন্তু সেটা যাচাই বাছাই করে আবেদনগুলো ঠিক আছে কিনা এটা তুমি বিভিন্ন প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে সিল করলা। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রার্থী কাগজপত্র সঠিকভাবে না দেওয়ার কারণে বাদ পড়েও যায়, ঠিক আছে। কাজে নির্বাচনটা যেটা তোমার হচ্ছে যে সংগ্রহের ক্ষেত্রে স্থায়ী খুব স্বল্প, কিন্তু যখন আমরা নির্বাচন করব এটা প্রক্রিয়াটা অনেক লেন্দি হয়ে থাকে। আচ্ছা, যোগ্যতা, মানব সম্পদ সংগ্রহ প্রক্রিয়ার যোগ্য অযোগ্য বাছাই প্রার্থী হয়। আচ্ছা, আর মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়া শুধুমাত্র যোগ্যরাই নির্বাচিত হয়। সংগ্রহের ক্ষেত্রে কিন্তু যোগ্য অযোগ্য দুই প্রার্থী থাকে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আমরা যোগ্য প্রার্থীকে নির্বাচন করে থাকি। আচ্ছা, পরীক্ষা, মানব সম্পদ সংগ্রহে কোনো পরীক্ষা নেওয়া হয় না। তার মানে কি, আমাদের অ্যাপ্লিকেশন গুলো পাওয়াই বড় কথা, আবেদন গুলো পাওয়াই আমাদের বড় কথা, সেখানে কোনো পরীক্ষার প্রয়োজন হয় না, যে যার মতো আমাদের কাছে কাগজগুলো জমা দিয়ে দেয়, ঠিক আছে। আর মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া হয়। উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে মানব সম্পদ সংগ্রহ ও মানব সম্পদ নির্বাচন উভয়ই মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ হলেও এদের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি করলাম, মানব সম্পদ সংগ্রহ মানব সম্পদ নির্বাচনের মধ্যে পার্থক্য আলোচনা করলাম আমরা, ঠিক আছে। এখন আমরা আবার পড়বো একটু মানব সম্পদ সংগ্রহের নীতিমালা। কি করবো আমরা, মানব সম্পদ সংগ্রহের
নীতিমালা। আমরা এখন কি করবো? মানব সম্পদ সংগ্রহে নীতিমালা। আচ্ছা, মানব সম্পদ সংগ্রহে নীতিমালা। প্রত্যেকটা ধরো যে কোনো জিনিসেরই আমরা ধরো যে এই যে কর্মীকে নিয়োগ করব বা তাদের স্থায়ীভাবে চাকরি দিব, সেক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট নীতিমালা আমাদের রাখতে হবে। সেই নীতিমালাগুলো এখন আমরা আলোচনা করব। শোনো তোমরা তাহলে। সেটা প্রথম হচ্ছে যে নতুন কর্মী সংগ্রহ নীতি। ঠিক আছে, প্রিন্সিপাল অফ নিউ রিক্রুটমেন্ট, তার মানে নতুন কর্মী সংগ্রহ নীতি। নতুন কর্মী সংগ্রহ নীতিকে বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ নীতি বলা হয়। সাধারণত প্রতিষ্ঠানের প্রথম স্তরে শূন্য পদ বা সৃষ্ট পদে কোনো কর্মী সংগ্রহ করে পদগুলো পূরণ করতে হয়। তবে মধ্যবর্তী বা উচ্চ স্তরে কর্মী নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় উৎস হতে কর্মী সংগ্রহ করা যায়। নতুন কর্মী সংগ্রহে যেসব সাধারণত নীতি অনুসরণ করা হয় তা হচ্ছে শারীরিকভাবে অক্ষম বা বিকলাঙ্গ কর্মী নিয়োগ করা বা না করার নীতি। আচ্ছা, নতুন কর্মী সংগ্রহের ক্ষেত্রে এই নীতিমালাগুলো দেওয়া হয়। কি দেওয়া হয়? শারীরিকভাবে তাকে সক্ষম হতে হবে। আচ্ছা, নিরক্ষর কর্মী নিয়োগ করা বা না করার নীতি। এখানে কর্মীকে অবশ্যই সুশিক্ষিত হতে হবে। আচ্ছা, ঘন ঘন চাকরি পরিবর্তনকারীদেরকে নিয়োগ করা বা না করার নীতি। দেখো কি থাকে, অনেক সময় অনেকের টেন্ডেন্সি থাকে একটা জায়গায় চাকরিতে এসে পরবর্তীতে কিছুদিন পর শুধু বারবার এখান থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায়, এটা কিন্তু ডিসকোয়ালিফাইড বলা ধরে নেওয়া হয় যে একটা কর্মপ্রতিষ্ঠান তুমি বারবার এত চেঞ্জ করবা কেন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিযোগী প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ করা বা না করার নীতি। আচ্ছা, প্রতিযোগী কিছু প্রতিষ্ঠান থাকে, সেখানকার কর্মীদের নিয়োগ করা বা না করার কিছু নীতি থাকে। কর্মরতদের আত্মীয় বা পোষ্যকে চাকরিতে নিয়োগ করা বা না করারও নীতি থাকে। যেমন হচ্ছে যে ম্যাক্সিমাম কর্মক্ষেত্র দেখবা ধরো সরকারি, তারপরে স্বশায়িত, আধা সাহিত্য, যে কোনো ক্ষেত্রেই বলো, সেখানে কিন্তু একটা পোষ্য সম্পর্ক চলে আসে। মানে ধরো যে আমি যদি আমার বাবা মা যদি কখনো কর্মরত হয়, সেখানে কিন্তু আমার একটা প্রায়োরিটি থাকে। তার একদম আপন যারা মানে সন্তান বড় ধরতে পারো, এদের একটা প্রায়োরিটি থাকে আর কি। আচ্ছা, জাতি ধর্ম নির্বিশেষে কর্মী নির্বাচন করা বা না করার নীতি। ধরো একটা এমন কিছু প্রতিষ্ঠান আছে, সেখানে সকল ধর্মের হয়তো জাতি বা ধর্মের মানুষ তুমি নাম নিতে পারো। যাই হোক, তাহলে নতুন কর্মী সংগ্রহের ক্ষেত্রে কিছু প্রিন্সিপাল থাকে। আবার সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ কর্মী সংগ্রহ নীতি। আবার তোমার নতুন কর্মী সংগ্রহ গেল নীতি। আবার হচ্ছে যে আভ্যন্তরীণ কর্মী সংগ্রহ নীতি। ঠিক আছে, প্রতিষ্ঠানে আভ্যন্তরীণ উৎস থেকে কর্মী বা মানব সম্পদ সংগ্রহ নীতি গ্রহণ করতে পারে। তবে আভ্যন্তরীণ কর্মী সংগ্রহের নীতি কেবলমাত্র উচ্চ পর্যায়ের শূন্য পদ পূরণের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আচ্ছা, প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের মধ্যে বদলি, পদোন্নতি, বরখাস্ত, ছাঁটাই করা নির্বাচন প্রক্রিয়াকে আমরা অভ্যন্তরীণ কর্মী নির্বাচন নীতি বলে আখ্যায়িত করতে পারি। তার মানে কি বলতেছে, অভ্যন্তরীণ কর্মী সংগ্রহ নীতিটা হচ্ছে জাস্ট প্রতিষ্ঠানের মধ্য থেকেই কর্মী সংগ্রহ করা। কেমন করে? সেখানে হচ্ছে তোমার পদোন্নতি, ঠিক আছে, বা কেউ বদলি হয়ে চলে গেল, ওখানে একটা পদ সৃষ্টি হলো, সেখানে তাকে ওই পোস্টে দেওয়া হলো। আবার বরখাস্ত করা হলো, ছাঁটাই করা হলো, সেক্ষেত্রেও নতুন করে আমি লোক নিতে পারি। সেটা হচ্ছে অভ্যন্তরীণ কর্মী সংগ্রহ যে নীতিটা। আচ্ছা, পদোন্নতি সংক্রান্ত নীতি। কর্মীকে অধিকর্তার দায়িত্ব ও কর্তব্য সম্পন্ন পদে উন্নতি করার অর্থ হচ্ছে পদোন্নতি। তুমি যে পোস্টে আসছো, যে পোস্টে পদতে তুমি কাজ করছো, সেই পদ থেকে তোমাকে উন্নতি করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে পদোন্নতি। কোন প্রতিষ্ঠানে পদোন্নয়ন নীতি নির্ধারণের ক্ষেত্রে কতিপয় মৌলিক বিষয়ের প্রতি দৃষ্টি নিবন্ধন করা হয়। সুষ্ঠু পদোন্নতি সংক্রান্ত নীতি প্রণয়নে কতিপয় আদর্শ মেনে চলতে হয়। এগুলো নিম্নরূপ। পদোন্নয়নের ক্ষেত্রে সুস্পষ্ট নীতি প্রণয়ন করতে হবে। পদোন্নয়নের উদ্দেশ্যে সুস্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। পদোন্নয়ন নীতি যাতে প্রতিষ্ঠানের লক্ষ্যের পরিপন্থী না হয়, আমাদের কি করতে হবে? সেদিকে দৃষ্টি দিতে হবে। তাহলে
একটা হচ্ছে নতুন কর্মী সংগ্রহ নীতি, অভ্যন্তরীণ কর্মী সংগ্রহ নীতি, পদোন্নতি সংক্রান্ত নীতি, পদচ্যুতি সংক্রান্ত নীতি। আচ্ছা, এক বা একাধিক কারণে নিয়োজিত কর্মীর চাকরি হতে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়াকে পদচ্যুতি বলে। কি বলতেছে? এক বা একাধিক কারণে, বিভিন্ন কারণে কর্মীকে, নিয়োজিত কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াটাই হচ্ছে পদচ্যুতি সংক্রান্ত একটা নীতি। কোনো প্রতিষ্ঠান কর্মীদের অসন্তোষজনক কাজের জন্য পদচ্যুতি করে, এরূপ পদচ্যুতি সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। তাছাড়া কারখানা বন্ধ করার নীতি গ্রহণ করা হলে কোনো ভিত্তিতে কর্মীদেরকে ছাঁটাই করা বা সে সম্পর্কে নীতি প্রণয়ন করতে হবে। যেমন কারখানা থেকে কোনো কর্মীকে যদি তুমি ছাঁটাই করো, তাহলে সুনির্দিষ্ট একটা কারণ থাকতেই হবে, নইলে সেখানে একটা বড় ধরনের আন্দোলনের সৃষ্টি হয়। আচ্ছা, কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে সাধারণত জ্যেষ্ঠত্ব ভিত্তিক নীতি অনুসরণ করা হয়। এই নীতি অনুযায়ী প্রথমে নবীন কর্মীদেরকে ছাঁটাই করা হয় এবং পর্যায়ক্রমে প্রবীণদের ছাঁটাই করা হয়। মোট কথা, যে কর্মীর যত অধিক জ্যেষ্ঠত্ব তাকে তত পরে ছাঁটাই করা যায়। তাহলে এখানে ছাঁটাইয়ের নীতিটা কিভাবে করা হয়? জ্যেষ্ঠতার ভিত্তিতে। তার মানে যার বয়স যত বেশি তাকে পরে ছাঁটাই করা হয়। আচ্ছা, প্রশিক্ষণ সংক্রান্ত নীতি। আচ্ছা, প্রিন্সিপাল অফ ট্রেনিং, যেটা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কর্মী নৈপুণ্য বৃদ্ধি কল্পে বিশেষ বিষয়ে শিক্ষাদানের প্রক্রিয়াকে প্রশিক্ষণ বলা হয়। প্রতিষ্ঠানের প্রশিক্ষণের জন্য সুস্পষ্ট নীতিমালা থাকা বাঞ্ছনীয়, কারণ প্রশিক্ষণ কর্মীবৃন্দের কাজে আগ্রহশীল করে এবং তাদের কাজ উত্তমরূপে সম্পাদন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে হচ্ছে যে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কিছু কিছু নীতিমালা থাকে, যেটা হচ্ছে নতুন কর্মী সংগ্রহ, আভ্যন্তরীণ, পদোন্নতি, পদচ্যুতি, প্রশিক্ষণ। আচ্ছা, উৎস নির্বাচন সংক্রান্ত নীতি। আচ্ছা, কার্য সম্পাদনে ইচ্ছুক প্রতিভাবান কর্মী আবিষ্কার করাই হচ্ছে কর্মী সংগ্রহ, মানব সম্পদ সংগ্রহ। বিভিন্ন উৎস হতে এসব প্রতিভাবান কর্মী সংগ্রহ করা যায়। তবে কর্মী সংগ্রহের ক্ষেত্রে প্রধান দুটি উৎস, একটা হচ্ছে আভ্যন্তরীণ মানে ভিতর থেকে, আর একটা বাহ্যিক উৎস। কোন উৎস হতে কর্মী সংগ্রহ করাকে প্রতিষ্ঠান প্রাধান্য দিবে সে সম্পর্কে সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন, কারণ কোনো প্রতিষ্ঠানে এককভাবে কেবলমাত্র একটা উৎস হতে কর্মী নির্বাচন করে প্রতিষ্ঠান চালাতে পারে না। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় কর্মী নির্বাচন কতিপয় নীতি প্রায় সকল প্রতিষ্ঠানেই অনুসরণ করে।